বর্তমানে সাইবার অ্যাটাক বহুল আলোচিত একটি ঘটনা। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির একটি হলো 2016 সালের 5ই ফেব্রুয়ারি সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $81 মিলিয়ন হাতিয়ে নেয় উত্তর কোরিয়ার হ্যাকাররা। তবে বিবিসির তথ্য মতে হ্যাকারদের প্রাথমিক পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে মজুত রাখা $1 বিলিয়ন ছিনিয়ে নেওয়া। তারা এই কাজে প্রায় সফলও হতো, তবে ভাগ্যক্রমে 81 মিলিয়ন ছাড়া বাকি অর্থের ট্রান্সফার আটকে যায়। তবে ভয়াবহ এই ব্যাংক ডাকাতির ঘটনাটি বাংলাদেশ ব্যাংক 24 দিন গোপন রেখেছিল। ঘটনার পর বাংলাদেশ ব্যাংক প্রথমে সাহায্য চায় রাকেশ আস্তানা এবং তার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের কাছে। আস্তানা আবিষ্কার করেন হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের মধ্যে প্রবেশ করতে সমর্থ হয়েছে। ঘটনাটির সূত্রপাত হয় রাজধানীতে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের 10ম তলায় অবস্থিত বেশ সুরক্ষিত অবস্থানে রাখা একটি প্রিন্টারের মাধ্যমে। প্রিন্টারটি সুইফট সিস্টেমের সাথে যুক্ত ছিল এবং সুইফটের মাধ্যমে কোনো লেনদেন হলে সেই ট্রানজ্যাকশনের কপি অটোমেটিক প্রিন্ট হয়ে বেরিয়ে আসতো প্রিন্টারটি থেকে। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতোই বাংলাদেশেরও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত দেশের রিজার্ভের অর্থ এই অ্যাকাউন্টে রাখা হয় অধিকতর নিরাপত্তা ও ইন্টারন্যাশনাল ট্রানজিশন অব্যাহত রাখে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশের রিজার্ভের অর্থ ডলার ও গোল্ড আকারে তাদের ভল্টে জমা রাখে। আর এই ভল্টে অর্থ লেনদেনের জন্য যে বিশেষ পদ্ধতিটি ব্যবহার করা হয় তার নাম সুইফট। এটি একটি মারাত্মক সুরক্ষিত সিকিউরিটি সিস্টেম। বিশ্বব্যাপী প্রতিদিন বহু ট্রানজাকশন হয় এই সুইফটের মাধ্যমে। মূলত সুইফট সিস্টেমের মাধ্যমে সরাসরি অর্থ লেনদেন হয় না, বরং ডিজিটাল কোডের মাধ্যমে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে পেমেন্ট অর্ডার পাঠানো হয়। এত সুরক্ষিত ব্যবস্থা থাকা সত্ত্বেও 2016 সালে একটি গ্রুপ এই সিস্টেম ভাঙতে সমর্থ হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মীরা 2016 সালের ফেব্রুয়ারির 4 তারিখ শেষ ওয়ার্কিং আওয়ারে দেখেন প্রিন্টারটি হঠাৎ করে কাজ করছে না। বিভিন্ন সফটওয়্যার কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রিন্টারটিতে এর আগেও এমন টেকনিক্যাল গ্লিচ দেখা যেত, তাই যান্ত্রিক গোলযোগ ভেবে তারা প্রিন্টারটি বন্ধ করে চলে যায়। তবে এটিই ছিল বাংলাদেশ ব্যাংকের $1000 কোটি চুরি যাওয়ার প্রথম লক্ষণ। হ্যাকার দলটি মূলত প্রিন্টারের পুরো সিস্টেমটিকে হ্যাক করে এবং সুইফট ডাটাবেজের সকল তথ্য মুছে ফেলে। রবিবার সকালে যখন প্রিন্টারটি রিবুট করা হয় এবং একে একে সকল ট্রানজ্যাকশনের কপি ট্রেতে জমা হতে থাকে, তা দেখে কারো বুঝতে বাকি থাকে না আসলে কি হয়েছে। পুরো ঘটনায় সময়কে বেশ চৌকসভাবে কাজে লাগানো হয়েছে। হ্যাকিং কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 8:36 যখন নিউ ইয়র্কের সকাল। পরদিন সকালে শুক্রবার বাংলাদেশের 2 দিনে সাপ্তাহিক ছুটি শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ও সেই 2 দিন বন্ধ থাকে। আবার রবিবার যখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা চুরির বিষয়টি টের পান, তখন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি। হ্যাকাররা সময় ক্ষেপণের জন্য নিউ ইয়র্কের ব্যাংক থেকে চুরিকৃত অর্থ সোমবার ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পাঠায়। সেদিন সেখানে ছিল চান্দ্রবর্ষের সরকারি ছুটি, অর্থাৎ বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং ফিলিপাইনের সময়পার্থ মিলিয়ে হ্যাকাররা 5 দিন সময় পায় লুট করা অর্থ সরানোর জন্য। তবে হ্যাকিং এর ব্লুপ্রিন্ট তৈরি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। 2015 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার কাছে রাসেল লাহানোর নামে এক চাকরি প্রত্যাশীর মেইল আসে। একটি সিভি এবং কভার লেটার সংযুক্ত ছিল। এটি কোনো সাধারণ মেল ছিল না, বরং অ্যাটাচ ফাইলটিতে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করবে এবং ম্যালওয়্যার ছিল। এফবিআই তদন্তে জানা যায় ব্যাংকের 3 জন ব্যক্তি এই ফাইলটি ডাউনলোড করে। এতে কিছুক্ষণের মধ্যে ম্যালওয়্যারটি বাংলাদেশ ব্যাংকের পুরো সিস্টেমে ইনস্টলেশন হয়ে ছড়িয়ে পড়ে। ফলে তারা সিস্টেমে প্রবেশাধিকার পায়। হ্যাকাররা অর্থ সরানোর জন্য ফিলিপিনের জুপিটার স্ট্রিটের আরসিবিসি ব্যাংকে মাত্র $500 দিয়ে 4টি ভুয়া অ্যাকাউন্ট খোলে এবং পরবর্তী 9 মাসে এসব অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করা হয়নি। হ্যাকাররা সুইফট সিস্টেমে প্রবেশ করে 35টি পেমেন্ট রিকোয়েস্ট তৈরি করে, যার মোট পরিমাণ ছিল $95 কোটি 10 লাখ। কর্তৃপক্ষ খেয়াল করে এত বড় বড় পেমেন্ট অর্ডারগুলো কোনো প্রতিষ্ঠানের নয়, বরং পুরোটাই করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন অ্যাকাউন্টে। তাই ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক 30টি ট্রানজ্যাকশন আটকে দেয়। তবে এই ঘটনায় ভাগ্যেরও হাত আছে বলা যায়, কারণ একটি লেনদেন ছিল ম্যানিলা জুপিটার স্ট্রিটের আরসিবিসি শাখায়, আর কাকতালীয়ভাবে জুপিটার নামে ইরানের একটি নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কারের উপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল। ফলে তাদের সিকিউরিটি সিস্টেমে রেড অ্যালার্ম বেজে ওঠে। এর কারণে $870 মিলিয়ন ট্রানজ্যাকশন আটকে দেয় ব্যাংক।
তবুও 5টি ট্রানজ্যাকশন বাধা অতিক্রম করে ফিলিপাইনে চলে যায়, যার মোট মূল্য ছিল প্রায় $100 মিলিয়ন। এর মধ্যে $20 মিলিয়ন হ্যাকাররা আবার শালিকা ফাউন্ডেশন নামে শ্রীলঙ্কার একটি দাতব্য সংস্থার অ্যাকাউন্টে পাঠায়, কিন্তু ভুলক্রমে ফাউন্ডেশন নামের বানান ভুল করায় সেই ট্রানজ্যাকশনটিও আটকে যায়। এই অঙ্কের পুরো অর্থটি বাংলাদেশ পরে উদ্ধার করতে সমর্থ হয়। এইদিকে বাকি $81 মিলিয়ন হ্যাকাররা ক্যাসিনোতে ইনভেস্ট করে। ফিলিপাইনে মানি লন্ডারিং অ্যাক্ট সম্পর্কে তাদের বেশ ভালোই ধারণা ছিল। ওই দেশটিতে মানি লন্ডারিং আইনে ক্যাসিনো উল্লেখ না থাকায় সেই লুপহোল ব্যবহার করে পুরো $81 মিলিয়ন তারা ক্যাসিনোতে পাঠায় এবং পরে টাকাগুলো সেখান থেকে ক্যাশে কনভার্ট করে নেয়। এরপর দ্রুত সময়ের মধ্যে হ্যাকার দল ফিলিপাইন থেকে ম্যাকাও পালিয়ে গেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ট্র্যাকের বাইরে চলে যায়। ঘটনার এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক যখন ফিলিপাইন থেকে টাকাগুলো ফেরত আনতে চাইল, তখন তারা জানায় তাদের সুরক্ষিত ব্যাংক সিকিউরিটি অ্যাক্ট মেনে আদালতে মামলা করতে হবে বাংলাদেশে। অবশ্য বাংলাদেশ মামলা করলে 24 দিন পর এত বড় ব্যাংক ডাকাতির ব্যাপারটি বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়ার সামনে আসে। বাংলাদেশ ব্যাংক, সিআইডি এবং যুক্তরাষ্ট্রের এফবিআই যখন ঘটনা তদন্ত শুরু করে, জানা যায় এই হ্যাকিং এর পেছনে রয়েছে উত্তর কোরিয়ার একটি হ্যাকার চক্র। ল্যাজারাস গ্রুপ নামে এই হ্যাকার গ্রুপটি পুরো ঘটনার পৃষ্ঠপোষকতা করেন, যার নেতৃত্ব দেন বলে ধারণা করা হয় পার্ক জিন ইয়ক নামে এক ব্যক্তি। এই চক্রটি বিশ্বের বিভিন্ন জায়গায় এমন সাইবার অ্যাটাক করে উচ্চ মূল্যের অর্থ হাতিয়ে নেয় বলে জানা যায়। তবে এত বড় হ্যাকিং ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দুর্বলতা ও কর্মীদের অনভিজ্ঞতাও বহুলাংশে দায়ী।